ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত টপিকস নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। না হলে আজকে আমরা আমাদের যে আলোচনা বিষয় ভাষা আন্দোলন সেটা নিয়ে আলোচনা শুরু করব। কার কি কোনো প্রশ্ন আছে? এই এল- ও আচ্ছা, ওনাদের সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা দেখলাম যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেকগুলো কৃষক এবং শ্রমিকদের আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলনগুলোতে আমরা ব্রিটিশদেরকে পরাজিত করতে পারি নাই। তার অনেকগুলো কারণের মধ্যে আমরা ঐক্য ছিলাম না, যোগাযোগের অভাব ছিল, একক নেতৃত্ব ছিল না, দেশপ্রেমের অভাব, নানা রকম কারণগুলোর কথা বলছি। তো এইসব যখন আমরা এই নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আহ, আমরা ব্রিটিশদের কোনো রকমের ক্ষতি করতে পারি নাই, তখন আমাদের এই অংশের কিছু ব্যক্তিদের মধ্যে বিপ্লবী চেতনার জাগ্রত হয়েছিল। বিপ্লবী চেতনাটা কেমন? যে তারা আসলে ব্রিটিশদেরকে পরাজিত করতে চাইলো, কিন্তু সামনাসামনি লড়াই না করে একটু ভিন্ন অ্যাঙ্গেলে। এখন এই যে তারা সামনাসামনি লড়াই না করে ভিন্ন অ্যাঙ্গেলে লড়াইটা করলেন এবং ব্রিটিশদের বিরোধিতা করে, এই লড়াইটাকে আমরা বলতেছি বিপ্লবী আন্দোলন, ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন। এখন এই আন্দোলনের নেচারগুলো কেমন ছিল? যেমন একজন ব্যক্তি চিন্তা করতেছে যে ব্রিটিশদেরকে পরাজিত করতে গেলে সামনাসামনি লড়াইয়ে আমরা যেমন পারতেছি না, তাহলে তাদেরকে আমাদের অতর্কিত আক্রমণ করতে হবে, এরকম একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো, যখন আমরা কোনো ব্রিটিশদেরকে আলাদা বা আলগা অবস্থায় পাবো, তখন তাকে আক্রমণ করব, হিট অ্যান্ড রান পদ্ধতি, মারো এবং পালাও, এরকম একটা ব্যাপার। তো এভাবে তারা এই আন্দোলনগুলোর চিন্তা ভাবনা করেন। তো এই আন্দোলনে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায় অনেকগুলো আপনার হচ্ছে কি বলা যায় যে গোপন সমিতি গড়ে ওঠে। অনুশীলন গোপন সমিতি, যুগান্তর গোপন সমিতি। এই আন্দোলনে বা এই সমিতিগুলোর বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করছিল। তাদের মধ্যে পুলিন বিহারী দাস, হ্যাঁ, মাস্টার দাস সূর্য সেন, এরকম ব্যক্তি উল্লেখযোগ্য। তো আমরা যদি আমাদের এই অংশের বিপ্লবী আন্দোলনের দিকে তাকাই, সেখানে মাস্টার দাস সূর্য সেনের নাম আমাদের সবার আগে আসবে, যিনি চিন্তা করেছিলেন ব্রিটিশদেরকে বাংলা থেকে বিতাড়িত বা ভারত থেকে বিতাড়িত করতে গেলে তাদের উপরে অতর্কিত এবং গুপ্ত আক্রমণ করতে হবে। তো তখন তিনি চিন্তা করলেন তার জন্য তার অস্ত্রের দরকার। 1931 সাল, সম্ভবত সালটা যদি ভুল না করি, বা 30 সাল, 1930 সাল। এই 1930 সালে আমাদের যে আমরা যাকে বলতেছি হচ্ছে সূর্য সেন, ইতিহাসে তাকে বলা হয়ে থাকে মাস্টার দা সূর্য সেন, চিন্তা করছিলেন যে এই অস্ত্রটা তিনি চট্টগ্রামে যে ব্রিটিশদের অস্ত্রাগার আছে সেখান থেকে লুণ্ঠন করবে। তাহলে চট্টগ্রামের অস্ত্রাগার থেকে মাস্টারদা সূর্য সেন অস্ত্র লুণ্ঠনের একটি আক্রমণ করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেখানে ধরা পড়েন এবং 1931 সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা প্রশ্ন আমাদের আসে। তো তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের প্রথম বিপ্লবী শহীদ। আর আমরা যাকে বলছি তিতুমির, তিনি কিন্তু প্রথম ব্রিটিশ বিরোধী শহীদ, আর ইনি হচ্ছেন প্রথম ব্রিটিশ বিরোধী বিপ্লবী শহীদ। তো তার ধারাবাহিকতায় এখানে আরেকজন ব্যক্তির আগে মানে আবির্ভাব ঘটছিল, এনার নাম হচ্ছে ক্ষুদিরাম। তো ক্ষুদিরাম বসু এই জায়গাটাতে এই বিপ্লবী চিন্তা ধারণার বিশ্বাসী ছিলেন। এনারা কলেজের ছাত্র ছিল, তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী একটা চিন্তা চেতনা দানা বাঁধে এবং তারা ওই সময়ের বিভিন্ন ধরনের ব্রিটিশ বিরোধী ব্যক্তিগুলোর সাথে যোগাযোগ স্থাপন করেন এবং সেই ব্যক্তিগুলোর সহায়তায় তারা হ্যান্ড বোমা এটাও তৈরি করার জন্য ব্যবস্থা করেছিলেন। এবং তারা এই হ্যান্ড গ্রেনেড বা বোমা যখন আবিষ্কার করার সক্ষম হয়েছিল, তখন তারা চিন্তা করলো যে এক এক করে এই ব্রিটিশ যে নাগরিকগুলো আছে তাদের উপর তারা নিক্ষেপ করবেন। তো ক্ষুদিরাম ওই সময়ে আপনার হচ্ছে পূর্ববঙ্গের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তার উপরে নজরদারি বৃদ্ধি করেন এবং তাকে একদিন একটা বোমা নিক্ষেপ করেছিল তার গাড়িকে লক্ষ্য করে। কিন্তু
দুর্ভাগ্যবশত সেই গাড়িতে সেই দিন তার কন্যা ছিল, কিন্তু তিনি ছিলেন না। ফলে তার কন্যা এবং স্ত্রী মারা যান, তিনি মারা যাননি। পরবর্তীতে এটি তদন্ত করা হয় এবং ক্ষুদিরাম বসুকে খুঁজে বের করে তাকেও ফাঁসি দেওয়া হয়েছিল। তো এভাবে আমরা দেখতেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেকগুলো বিপ্লবীদেরকে শহীদ হতে হয়। এরপরে একজন নারী বিপ্লবীর নাম এখানে বলা যেতে পারে, তার নাম হচ্ছে প্রীতিলতা। তো প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম আমরা শুনছি। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বিরোধী নারী বিপ্লবী। তিনি কি করছিলেন, চট্টগ্রামে ব্রিটিশদের যেই ক্লাব ছিল, যে ক্লাবগুলোতে মূলত ব্রিটিশরা আসতেন, রাতের বেলা আমোদ প্রমোদ করতেন, ওরকম একটি ক্লাবে ছদ্মবেশে এই প্রীতিলতা আত্মঘাতী বোমা নিয়ে গেছিলেন। উদ্দেশ্য ছিল যে তিনি সহ ওই জায়গাটাতে একটা কি করবেন, আপনার হচ্ছে বোমাটা বিস্ফোরিত করবেন, তিনি সহ ওই জায়গায় যাবতীয় যারা ব্রিটিশ আছে সবাই মারা যাবেন আর কি। কিন্তু দুর্ভাগ্যবশত প্রীতিলতা ওয়াদ্দেদার সেই আক্রমণ করতে গিয়েই তার আগেই ধরা পড়ে গেছিলেন, এবং ধরা পড়ে গেলে তিনি আর ওই কার্যটা করতে পারেন নাই। কিন্তু তিনি যেটা করলেন সেটা হলো যে বিপ্লবী যে আদর্শ, সেই আদর্শটা হলো এরকম, ধরা পড়লে তারা আসলে আত্মহত্যা করেন, কারণ তাদেরকে নির্যাতন করা হবে, নির্যাতন করলে তাদের সাথে কারা জড়িত, পরবর্তী পরিকল্পনা কি, এরকম বিষয়গুলো ফাঁস হওয়ার একটা সম্ভাবনা থাকে। ফলে তিনি সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। আমাদের এই প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ। তাহলে এভাবে আমরা এই মাস্টারদা সূর্য সেন সহ প্রীতিলতা ওয়াদ্দেদার বা এদের নাম সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, যাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরোধিতা করা, কিন্তু সেটা সামনাসামনি না, গোপনে। হ্যাঁ, হিট অ্যান্ড রান, মারো এবং পালাও এই পদ্ধতিতে তারা এই জায়গাতে আক্রমণগুলো করছিলেন। তো সংক্ষিপ্ত ইতিহাস এরকমই। এখান থেকে দুই একটা প্রশ্ন কখনো কমন পাইলেও পাইতে পারেন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, হ্যাঁ বলেন। না, সবার বাড়ি চট্টগ্রাম, হ্যাঁ হ্যাঁ, সবার বাড়ি সম্ভবত চট্টগ্রাম নাই, এখন আমি এক্সাক্ট ভাবে বলতে পারতেছি না, তবে এই অঞ্চলেই আর কি, এই পূর্ববঙ্গ, আমাদের অবিভক্ত বাংলার মধ্যেই, এটা ওই ভারতের অন্য কোনো অংশে না, এই পশ্চিমবঙ্গ এবং এই পূর্ব বাংলা এর 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 মধ্যেই। ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন বা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের জন্ম কেন হলো, তাই না? অনেক লম্বা ইতিহাস, অনেক দূর থেকে আসা যেতে পারে, কিন্তু আমরা অত দূর যাব না। মোটামুটি এই কাহিনীগুলো আমরা সবাই জানি। পরীক্ষাতে আসতে পারে এরকম সম্ভাব্য কিছু ঘটনার উপরে আলোকপাত করব, এবং সেগুলো নিয়েই ওর পাশাপাশি যে ইতিহাসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 1947 সালে আমরা গত ক্লাসে দেখছি ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্রের জন্ম হয়, পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের একটি অংশ পূর্ব পাকিস্তান, যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশ বলতেছি, সেই অংশটি 1947 সালে পাকিস্তানের একটি অংশে পরিণত হয়েছিল ধর্মের ভিত্তিতে। আমরা ওইভাবে এটার বিরোধিতা করি নাই, আমরা সবাই অ্যাজ এ মুসলিম হিসাবে একটি বৃহত্তর কমিউনিটি বা সম্প্রদায় গড়ে তোলার পক্ষে ছিলাম। আমাদের এই অংশের মেজরিটি এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে এবং আমরা এটি সফলও করেছিলাম। কিন্তু দেশ ভাগের পরে এই পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের প্রথম যে বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয় সেটি মূলত ভাষা। এই ভাষাটার যে দ্বন্দ্ব সেটি মূলত প্রথম শুরু হয়েছিল সাহিত্যিক এবং বুদ্ধিজীবী মহল থেকে। পাকিস্তানের একটি বিখ্যাত বুদ্ধিজীবী বা থিঙ্ক ট্যাঙ্কের একজন, তার নাম হচ্ছে চৌধুরী খলিকুজ্জামান। তিনি দেশ প্রতিষ্ঠা হওয়ার পরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একটি বক্তব্য পেশ করেন। পাকিস্তান নামক যে রাষ্ট্রটি যেহেতু ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছে, ফলশ্রুতিতে এই দেশটির ভাষা হওয়া দরকার ধর্ম অর্থাৎ ইসলাম বা এই আপনার আরবির কাছাকাছি কোনো একটি ভাষা, সরাসরি আরবি না কিন্তু আরবির কাছাকাছি একটি ভাষা, তাহলে এই দেশটির কি বলা যায় যে নামকরণ এবং এই দেশের যে উদ্দেশ্য সেটি বাস্তবায়িত করা সম্ভব। তিনি এভাবে একটি প্রশ্ন ছুড়ে দিলেন বা প্রস্তাব আকারে তিনি পেশ করলেন। দেখা গেল যে পূর্ব অংশের
বুদ্ধিজীবীদের মধ্যে এটি একটা আলোড়ন সৃষ্টি করলো। বিশেষ করে এই অংশের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম আমরা সবাই জানি। তিনি এই বিষয়টির সমালোচনা করলেন, করে বললেন চৌধুরী খলিকুজ্জামান যে বিষয়টি বলেছেন সেটি সর্বাগ্যে সত্য কথা, যে এখানে যেমন হিন্দু আছে এটি সত্য কথা, মুসলিম আছে এটাও সত্য কথা, কিন্তু সব থেকে বড় সত্য কথা পূর্ববঙ্গে সবাই বাঙালি, অর্থাৎ আমরা হচ্ছে বাঙালি। এটি হলো চরম সত্য কথা, এটা আপনাকে মানতে হবে। আপনি হিন্দু মানেন, মুসলিম মানেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে মানতে হবে যে হয় হিন্দু নয় মুসলিম, সবাই কি বাঙালি। অর্থাৎ এই বাঙালি পরিচয়টাকে আলাদা করা যায় না। আর বাঙালির পরিচয়ের মূল ভিত্তিটাই কি? বাংলা ভাষা। ফলে ভাষা নিয়ে প্রথমত এই সমস্যাটার সূত্রপাত ঘটেছিল দুইটি বুদ্ধিজীবী মহলে। দ্বিতীয়ত আমরা দেখলাম এই পশ্চিম পাকিস্তানি যে সরকার, তারা এই ভাষাটাকে একটি রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইলেন। উদ্দেশ্য এখানে স্পষ্ট, মুখের ভাষা নিয়ে কিন্তু সমস্যা না, সমস্যা হলো রাষ্ট্রভাষা। আমরা অনেক সময় ওই যে বলে থাকি যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ব্যাপারটা এরকম না, ওরা মুখের ভাষা কেড়ে নিতে চায়নি, কেড়েছিল রাষ্ট্রভাষা। অর্থাৎ আমরা যে ভাষাটা সরকারি দাপ্তরিক কাজে ব্যবহার করব, সেই ভাষাটা কোনটা হবে সেটা নিয়ে এখানে সমস্যাটা তৈরি হয়েছিল। দেখা যাক কি সমস্যাটা। তারা 1947 সালে পাকিস্তান সরকার আমাদের এই পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের একটি শিক্ষা সম্মেলনের আয়োজন করেন, সম্ভবত পাকিস্তানের করাচিতে। তো পাকিস্তানের করাচিতে যে শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়, সেই সম্মেলনে সরকারের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে 1 নম্বরে বলা হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, একমাত্র উর্দু। সরকারি চাকরি, দাপ্তরিক কাজ, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে উর্দুর প্রাধান্য থাকবে, অন্য কোনো ভাষা এখানে ব্যবহার করা যাবে না। তো এই যে দেখেন, সুস্পষ্টভাবে উর্দু ভাষাকে একটি সুপ্রিম ভাষায় বা 1 নম্বর রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হলো, এবং এর মাধ্যমে তারা সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য এরকম যে ব্যাপারগুলো, সেখান থেকে মেজরিটি 56% পূর্ব পাকিস্তানের মানুষকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার একটি সুচতুর কৌশল হিসেবে এটি ঘোষণা করলেন। দিন শেষে দেখা গেল পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের মানুষ এটিকে সাদরে গ্রহণ করেন নাই, এবং এখানে একটি ঝামেলার সৃষ্টি হলো, যেটাকে আমরা বলতেছি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন মনে রাখবেন, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল। অর্থাৎ প্রথমত এই আন্দোলনকে যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন করে যে ভাষা আন্দোলন কোন ধরনের আন্দোলন ছিল, 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে সাংস্কৃতিক আন্দোলন, কালচারাল মুভমেন্ট। এখন এই কালচারাল মুভমেন্টটায় আমরা দেখতেছি 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা। এখানে 2.07% অথবা রাউন্ড ফিগার হিসেবে আমি যদি ধরি 3% মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে উর্দু, সেটিকে রাষ্ট্রভাষা করা হলো। বাকি যে 41% মানুষ, তারা এখানে বিভিন্ন ভাষায় কথা বলতেন। যেমন সিন্ধু অঞ্চলের জন্য সিন্ধু, বেলুচিস্তানের জন্য বেলুচ, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার পাঞ্জাবি অঞ্চলে পাঞ্জাবি ভাষা, এরকম নানা অঞ্চলে নানা ভাষা প্রচলিত ছিল। কিন্তু প্রত্যেকটা অঞ্চলের আবার দ্বিতীয় মানে ব্যবহৃত ভাষার নাম ছিল হচ্ছে উর্দু। আমরা এরকম একটা বৈশিষ্ট্য দেখতে পাবো পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই। ভারতে 22টি সাংবিধানিক ভাষা আছে। অর্থাৎ বাংলা অঞ্চলের জন্য বাংলা একটি সাংবিধানিক ভাষা, গুজরাটের গুজরাটি, মারাঠি, তেলেগু, তামিল, হ্যাঁ, আর আসামি, এরকম 22টি সাংবিধানিক ভাষা আছে। কোনো ভাষায় কিনা এখানে রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করেনি, 22টি ভাষাকে সাংবিধানিক ভাষাতে মর্যাদা দিয়েছে। কিন্তু ভারতের মেজরিটি জনগণ যে ভাষাটাই কথা বলে সেটি হচ্ছে হিন্দি ভাষা। ফলে হিন্দি ভাষায় সরকারি চাকরি, ব্যবসা, নানা রকম যে ব্যবস্থাগুলো আছে সেটি তারা করে থাকেন। এক্ষেত্রে কিন্তু ভারতে দ্বিমত পোষণ করার সুযোগ হয় নাই, বা কেউই কিন্তু হিন্দিকে নিয়ে বিরোধিতা করেনি, কারণ
প্রত্যেকটা ভাষাকেই রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে সরকারি চাকরি পরীক্ষা নেওয়া সময় সাপেক্ষ এবং জটিলতাপূর্ণ একটা ব্যাপার। ফলে এই জায়গাটার যে বিভিন্ন ভাষাভাষী মানুষজন যেমন কথা বলতো, সবারই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে উর্দু। ফলে এই 41% মানুষ এখানে উর্দু ভাষাটাকে গ্রহণ করে নিলেন এই শর্তে যে দেখা গেল যে আমরা যদি 44% মানুষ অর্থাৎ 3 আর 41 উর্দুকে রাষ্ট্রভাষাকে গ্রহণ করি, তবে সরকারি চাকরি থেকে 56% মানুষ অর্থাৎ বাঙালিরা অটোমেটিক্যালি আউট হয়ে গেল। ফলে সরকারি চাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, সব জায়গায় কাদের একক আধিপত্য থাকবে? পশ্চিম পাকিস্তানিদের। ফলে এখানে আন্দোলন হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ছিল। কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষেরা এখানে একটা উদারতার পরিচয় দিয়েছিল। তারা কখনোই বলেনি আমরা মেজরিটি 56% মানুষ, আমরা শুধুমাত্র বাংলাকে রাষ্ট্রভাষা করতে চাই। আমরা বারংবার একটা শব্দ ব্যবহার করছি, সেটি হলো যে আমরা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে চাই। অর্থাৎ এখানে উর্দু হতে পারে, আমাদের আপত্তি নাই, কিন্তু তার সাথে যেন বাংলাকেও করা হয়। তো এই যখন অবস্থা, তখন পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে নানা রকম প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাদেরই মধ্যে একটি প্রথম প্রতিষ্ঠান গড়ে উঠছিল, যেটির নাম হচ্ছে তুমুদ্দুন মজলিস। এখন এই তুমুদ্দুন মজলিসটা কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? যদি পরীক্ষাতে আসে উত্তর করবেন এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। এখন এই তুমুদ্দুন মজলিস তৈরি হয়েছিল কত সালে? 1947 সালের 2রা সেপ্টেম্বর। আমার নোটে 1লা সেপ্টেম্বর আছে, ওইটাকে কারেকশন করে নিয়ে 2রা সেপ্টেম্বর করবেন। এই যে সংগঠনটির প্রতিষ্ঠাতাকে যদি বলা হয়, অধ্যাপক আবুল কাশেম এটার কি ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। এর সাথে আরও 2 জন অধ্যাপক অন্তর্ভুক্ত হন এবং তারা 15ই সেপ্টেম্বর একটি পুস্তিকা পেশ করেছিলেন, পুস্তিকা প্রকাশ করেছিলেন। এখন পুস্তিকা জিনিসটা কি? পুস্তিকা জিনিসটা হচ্ছে ছোট আকারের লিফলেট আমরা বলতে পারি, হ্যাঁ এরকম একটা ব্যাপার। সেখানে তারা একটি লিখনী লিখলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এরকম একটা পুস্তিকা তারা বের করলেন এবং প্রশ্নবোধক চিহ্ন দিলেন। কেন দিলেন? তারা বাঙালি জনগণের উপরেই ছেড়ে দিল যে দেখেন, বাংলা রাষ্ট্রভাষা হলে আমাদের সুবিধা কি আর উর্দু রাষ্ট্রভাষা হলে আমাদের অসুবিধা কি। এখন জনগণই ঠিক করুক যে আসলে আমাদের রাষ্ট্রভাষাটা কোনটা হওয়া উচিত। তাহলে স্বভাবতই এই ব্যাপারটি পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করে এবং বাংলা ভাষার পক্ষে একটি ব্যাপক জনসমর্থনের জন্ম হয়েছিল। তাহলে তুমুদ্দুন মজলিসি প্রথম বাংলা ভাষার প্রশ্নে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটি আমাদের ভাষা আন্দোলনের ভিত বলা চলে। এখন এই যে ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের যেই বিভিন্ন ধরনের আপামর জনসাধারণ, তারা বেশ কয়েকটি সংগঠন গড়ে তুলেছিলেন। এই সংগঠনগুলো এক নাগারে আমি লিখে দিচ্ছি, এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে। প্রথম যে সংগঠনটি, সেটার নাম ছিল হচ্ছে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালের 2রা মার্চ গঠিত হয়েছিল। আহ্বায়ক অর্থাৎ একটা সংগঠনের প্রতিষ্ঠাতাকে যদি বলা হয়, এটার উত্তর হবে নুরুল হক ভূঁইয়া। দ্বিতীয়ত আরেকটি সংগঠনের জন্ম হয়েছিল, সেটার নাম হচ্ছে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ। একই রকমই মোটামুটি নাম। এটা গঠিত হয়েছিল 1948 সালের 1লা অক্টোবর। এটার আহ্বায়ক ছিলেন শামসুল আলম। আহ্বায়ক এটার শামসুল আলম।
সবশেষে আরেকটা সংগঠনের নাম আমরা লিখব সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ। এখানে কমিটি নামে একটা কমিটি ছিল, সেটা আমাদের পরীক্ষাতে ভাবে আসে না। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠিত হয় 1952 সালের 31শে জানুয়ারি। অনেক বইয়ে 30শে জানুয়ারি পাবেন, বোর্ড বইয়ে 31শে জানুয়ারি আছে। এইটার আহ্বায়ক খুবই গুরুত্বপূর্ণ কাজী গোলাম মাহবুব। দ্বিতীয়ত এটার সভাপতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এইটার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, হ্যাঁ, আব্দুল হামিদ খান ভাসানী। তো এই যে আমি যে তিনটা সংগঠনের কথা বলছি, ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই তিনটা সংগঠন আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল, বিশেষ করে 47 থেকে 52 পর্যন্ত। তার মানে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল 47-এ, এটার পরিণতি পাইছিল হচ্ছে 52 সালে। এই তিনটা সময় আমাদেরকে তারা কি করেছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখন আমরা যেটা জানার চেষ্টা করব যে আমরা আসলে রাজনৈতিক আন্দোলনগুলো কোন ওয়েতে করছিলাম। তো সর্বপ্রথম এই যে রাজনৈতিক আন্দোলনটা শুরু হয়েছিল এই পূর্ব পাকিস্তানের যেই গণপরিষদ আছে সেই গণপরিষদের মাধ্যমে। আমরা তো 1947 সালে একটি দেখলাম যে কি হলো, এখানে পাকিস্তান নামক রাষ্ট্রে আমরা অংশ হইলাম। তো পাকিস্তানের যে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছিল কোন ব্যবস্থার মধ্য দিয়ে? গণপরিষদ ব্যবস্থার মাধ্যমে। কারণ তখনও কি হয় নাই, কোনো নির্বাচন হয় নাই। তো যখন কোনো একটা দেশে নির্বাচন হয় না কিন্তু সেই দেশে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হয়, তখন সেখানে গণপরিষদ থাকে। এখন এই গণপরিষদটা ছিল জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল আছে সেইখানটাতে এটা পরিচালিত হতো। এখন এই গণপরিষদের সদস্য কারা? ওই যে 1946 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের নির্বাচিত সদস্যগণ। তার মানে এই ব্যক্তিগুলো আমাদের পূর্ব বাংলারই ছিল, এদেরকে ভোট দিয়েছিল আমাদের পূর্ব বাংলার মানুষজনই, ফলে আমরা এদেরকে গণপরিষদের সদস্য করি। এখন সেই গণপরিষদে একটি অধিবেশন হচ্ছিল 1948 সালের 23শে ফেব্রুয়ারি। এই অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত নামক একজন বাঙালি ভদ্রলোক, ধীরেন্দ্রনাথ দত্ত, তার বাড়ি ছিল কুমিল্লায়। তো তিনি কুমিল্লার একজন গণপরিষদ সদস্য। তিনি কি করলেন? প্রথমবারের মতো এই পাকিস্তানের গণপরিষদে প্রথম ব্যক্তি হিসাবে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা প্রস্তাব করেন। দেখেন এখানেও তিনি কিন্তু অন্যতম শব্দটা ব্যবহার করছেন। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে প্রথম পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন কোন ব্যক্তি? ধীরেন্দ্রনাথ দত্ত। কোন এলাকার তিনি? কুমিল্লার। কত সালের কত তারিখে? 48 সালের 23 ফেব্রুয়ারি। এভাবে দেখা গেল যে আমরা একটা প্রস্তাব দিলাম, কিন্তু সেই প্রস্তাবের পক্ষে মাত্র 19 জন সদস্য সমর্থন করেছিল। কতজন সদস্য এই মুহূর্তে আমি এক্সাক্ট মনে নাই, তবে মেজরিটি এটা ছিল না, অত্যন্ত কম সংখ্যক। কারণটা হলো বেশিরভাগ অভিজাত পরিবারের মুসলিম লীগের সদস্যরাই ছিলেন উর্দু, ফার্সি এইসব ভাষায় শিক্ষিত, ফলে তারা তাদের সন্তানদের ব্যাপারে নিয়ে ওই রকম চিন্তিত ছিল না, ফলে তারা আমাদের পক্ষে অবস্থান গ্রহণ করেন নাই। এখানে দেখা গেল যে আমরা হতাশ হলাম। তো এই হতাশ হলে আমাদের যারা এই অঞ্চলের সূর্য সন্তান ছিলেন তারা চিন্তা করলেন এটিকে রাজপথেই সমাধান করতে হবে। ফলে আমরা মাঠে নেমে পড়লাম বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য। এবং এই বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য আমরা প্রথমবারের মতো একটা বড় ধরনের
মানববন্ধন বলেন, সমাবেশ বলেন, জনসমাবেশ বলেন, সেটি করেছিলাম 1948 সালের 11ই মার্চ তারিখে। ধারাবাহিকভাবে আমরা পড়তেছি। 1948 সালের 11ই মার্চ এখানে একটা আন্দোলন হয়। সেই আন্দোলনে 69 জনকে পাকিস্তানি গভর্নমেন্ট গ্রেপ্তার করছিলেন। এখন এই 69 জনের মধ্যে শেখ মুজিবুর রহমানও অন্যতম একজন আসামি ছিলেন। তাহলে শেখ মুজিব প্রথমবারের মতো এই রাজনৈতিক কারণে কারাবরণ করেন, প্রথম রাজনৈতিক কারাবরণ। তো শেখ মুজিবুর রহমান সহ 69 জনকে কি করা হয়েছিল? গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আছে, লিঙ্ক চেঞ্জ। তাহলে শেখ মুজিবুর রহমান প্রথম রাজনৈতিক কারণে কারাবরণ করছিলেন এই সময়টাতে, সেটা হলো 1948 সালে 11ই মার্চ। আর এই দিনটাতে আন্দোলনটা এতই বেশি হয়েছিল যে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ে। ফলে 1948 সালের থেকে 1952 অবধি আমাদের দেশের ভাষা দিবস ছিল এই 11ই মার্চ। তাহলে আমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে ভাষা দিবস সর্বপ্রথম পালিত করা হতো কোন তারিখটাতে? 11ই মার্চ, কারণ এই দিনটাতে ব্যাপক আন্দোলন হয়েছিল। শেখ মুজিবুর রহমান কিন্তু এটাই প্রথম কারাবরণ না, এর আগেও তিনি কারাবরণ করছিলেন। সেটা আপনার রাজনৈতিক কারণে না, সেটা করেছিল একটা ছোটবেলার বাল্যকালের একটা হিরোইজমের ব্যাপার। 1938 সালে তিনি 7 দিনের জন্য কারাবরণ করছিলেন। তার এক বন্ধুকে কোনো একটা কারণে এক জমিদার ধরে নিয়ে গেছিলেন, উদ্দেশ্য পুলিশের কাছে দিবে, কিন্তু তারা কয়েকজন বন্ধু মিলে ওই বন্ধুটাকে ছাড়িয়ে আনছিলেন, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। ফলে তাদেরকে কারাবরণ করতে হয়েছিল 7 দিনের জন্য 1938 সালে। আর এটা হচ্ছে তার প্রথম রাজনৈতিক কারাবরণ, যেটি 1947-এ তিনি ভারতের ইসলামিয়া কলেজ থেকে পড়াশোনা করে এসে এখানে এসে তিনি রাজনীতি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। তাহলে 1948 সালে 11ই মার্চ 69 জনকে গ্রেপ্তার করা হলে রাজপথে আমরা আবারও নেমে পড়লাম। এই মুহূর্তে একটা বড় খবর ছিল, পাকিস্তান জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন যে তিনি পূর্ব পাকিস্তানে আসবেন। এখন যে তিনি পূর্ব পাকিস্তানে আসবেন, আর এই পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থা উত্তাল, এরকম পরিস্থিতিতে ওই সময় পাকিস্তানের পূর্ব পাকিস্তানের যে মুখ্যমন্ত্রী, তার নাম ছিল খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন এখন বলল যে আমার যে নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এসে দেখবেন রাজপথে বাঙালিরা আন্দোলন করতেছে, সেই আন্দোলন আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, তাহলে আমার চেয়ারের সমস্যা হবে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই ছাত্র জনতার সাথে তিনি একটা চুক্তি করবেন, যাতে করে পরিস্থিতিকে স্বাভাবিক করা যায়। তো 1948 সালের 15ই মার্চ তিনি ছাত্রদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এই বৈঠকে ছাত্র সংগ্রাম পরিষদ এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তারা এই খাজা নাজিমউদ্দিনের সাথে 8 দফার একটা চুক্তি করলেন। তাহলে এই 8 দফার চুক্তির উদ্দেশ্য বা দফাগুলো কি ছিল? সহজেই অনুমেয়, যে যারা রাজনৈতিকভাবে কারাবরণের শিকার হয়েছে তাদেরকে মুক্ত করে দিতে হবে, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করতে হবে, সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় বাংলার একটা আধিপত্য থাকবে। এরকম নানা রকম দফাগুলোর কথা এখানে বলা হয়। তাহলে 1948 সালে 15ই মার্চ 8 দফা চুক্তি হলে আন্দোলনটা আপাতত সময়ের জন্য স্থগিত করা হলো। দেখা গেল যে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ এই 1948 সালের 19শে মার্চ ঢাকায় কি করলেন? ল্যান্ড করলেন। তো 1948 সালের 19শে মার্চ ঢাকায় ল্যান্ড করলে সোহরাওয়ার্দী উদ্যানে বা রেসকোর্স ময়দান তৎকালীন, সেখানে তিনি একটি রাজনৈতিক সমাবেশে কি করছিলেন? অংশ নিয়েছিলেন। সেটা 1948 সালের 21শে মার্চ। তো 21শে মার্চ এই কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান। পূর্ব নাম কি? রেসকোর্স ময়দান। এটার নাম কেন রেসকোর্স ময়দান ছিল জানেন? এটার নাম রেসকোর্স ময়দান হওয়ার কারণে এটা ব্রিটিশ আমলে রানী ভিক্টোরিয়ার সম্মানে সেখানে রেসের খেলা হতো, অর্থাৎ ঘোড়দৌড়। এই জন্য এটা রেসকোর্স ময়দান নাম ছিল। 1948 সালের 21শে মার্চ সেই জায়গাটাতে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষণা করা নামকরণ করা হয়েছিল। এখন সোহরাওয়ার্দী উদ্যানে মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য দেবেন। সাধারণ বাঙালিদের ক্ষেত্রে বা মনে পাকিস্তানিদের ক্ষেত্রে একটি আশার সঞ্চয় হলো, যেহেতু তিনি পাকিস্তান জাতির জনক, যেহেতু তিনি আমাদের নেতা, তিনি হয়তো বাঙালিদের মনের কথা বুঝবেন, হয়তো বা তিনি আমাদের এই বাংলাকেও পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করবেন। তো দেখা গেল যে
তিনি তার বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে ইংরেজিতে একটি সেন্টেন্স ব্যবহার করলেন। মনে রাখবেন, যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তিগণ ওই জনগণের যেই আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কথা বলেন, যখন কোনো একটা খারাপ কথা বলেন, তখন তারা সেই কথাটি ইংরেজিতে বলার চেষ্টা করেন, যাতে করে সাধারণ জনসাধারণ সেটি বুঝতে ব্যর্থ হয়, মানে সহজেই বুঝতে না পারে। তো তিনি ইংরেজিতে বললেন, দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড অনলি বি উর্দু। তো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে শুধুমাত্র উর্দু, একমাত্র উর্দু। বোঝা গেল ব্যাপারটি? তো বাঙালিরা আর যাই হোক এত গবেট না যে আমরা বুঝতে পারিনি নাই যে তিনি কি বললেন, কারণ আমরা এখানে দেখতেছি যে তিনি উর্দুর কথা বলছেন, কিন্তু দ্বিতীয় বাংলার কথা তিনি উচ্চারণ করেন নাই। ফলে আমরা বাংলার তো আর আলাদা ইংরেজি নাই, উর্দুর তো আর আলাদা ইংরেজি নাই, ফলে উর্দু এবং বাঙালি বলার জায়গায় তিনি শুধু উর্দু বললে আমরা হতাশ হই, আমরা এখান থেকে ফিরে আসি। 1948 সালের আরও 2 দিন পরে 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের একটি সমাবর্তন অনুষ্ঠান হয়। সেই কার্জন হলের সমাবর্তন বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন এবং ওই অনুষ্ঠানটাতেও তিনি একই ধরনের সেন্টেন্স ব্যবহার করেন, দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড অনলি বি উর্দু। এখানে সবাই শিক্ষিত, সবাই বলল না না না, আমরা সেটি মানি না, কারণ খাজা নাজিমউদ্দিনের সাথে আমাদের 8 দফার চুক্তি হয়েছে, তিনি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করার যে শর্ত সেটা মেনে নিয়েছেন। তো বোঝা গেল যে পাকিস্তানের হায়ার অথরিটি সেটি মানবেন না, ফলে আমাদের ছাত্র জনতা এ বিষয়ে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুললেন। কিন্তু মজার ব্যাপার হলো, ভাষার আন্দোলনটা যে সাংস্কৃতিক আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, ইতিমধ্যেই সেই আন্দোলনটি সাংস্কৃতিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে কি হয়ে গেছে, কনভার্টেড হয়ে গেছে। কেন কনভার্টেড হলো? দেখেন, 1947 সালের পরে পাকিস্তান যেই পদ্ধতির রাজনীতি পূর্ব পাকিস্তানে করতে চেয়েছিল, সেইটার বিরুদ্ধে আমাদের এই অংশের বেশিরভাগ রাজনীতি অবস্থান নেন। কেন? কারণ তারা এখানে শুধু মুসলমানদের একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, সেখানে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানদের কোনো অস্তিত্ব তারা রাখতে চান নাই। তো আমাদের এই অংশের যারা রাজনীতি করতেন মুসলিম লীগেরই, তারা বলেন যে না, আমরা এখানে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠান করার জন্য আন্দোলন করছি, সেটা সত্য, কিন্তু সেই পূর্ব বাংলায় সকল মানুষের একটি সহাবস্থান থাকবে, সেটা নিশ্চিত করতে হবে। ফলে মুসলিম লীগের মধ্যে দুটি আদর্শ বিভক্ত হয়ে গেল, একটা উদারপন্থী মুসলিম লীগ যেটা আমাদের এই অংশের, আরেকটা হচ্ছে রক্ষণশীল মুসলিম লীগ যেটা পূর্ব পাকিস্তানে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফলে দেখা গেল যে রাজনীতিবিদদের মধ্যে একটি আলাদা মতাদর্শ বিল্ড আপ করলো, ফলে দূরত্ব তৈরি হয়। 1946 সালে যে নির্বাচনের কথা আমি বলছি, যেখানে অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী হয়েছিল আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সেই নির্বাচনের 2টি আসনে আপনার প্রার্থী মারা গেছিলেন, অর্থাৎ গণপরিষদের 2টা আসন খালি হয়ে গেছিল। গণপরিষদের ওই 2টি আসনে উপনির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তো উপনির্বাচনের প্রস্তুতি নিলে আমাদের এই অংশের যারা মুসলিম লীগার ছিলেন, তারা চিন্তা করলেন যে আমরা আমাদের জনপ্রিয়তা যাচাই করতে চাই, মানুষ আসলে মুসলিম লীগের রক্ষণশীল অংশকে চায় না উদারনৈতিক অংশটাকে চায়। তারা এখানে 2 জনের একটা প্রার্থী দিয়ে দিলেন, অর্থাৎ মুসলিম লীগের বিরুদ্ধে মুসলিম লীগ এখানে প্রার্থী দাঁড় করালেন। এই যে নির্বাচনটা হয়েছিল টাঙ্গাইলে, টাঙ্গাইলের এই উপনির্বাচনে 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিল মুসলিম লীগের বিরুদ্ধে আমাদের মৌলানা ভাসানী এবং শামসুল হক। বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম। ফলে দেখেন, এখানে একটি রাজনৈতিক আলাদা মতাদর্শের জন্ম হচ্ছে। 1948 সালের এই নির্বাচনে যখন আমরা উপনির্বাচনে জয়যুক্ত হয়েছিলাম, তখন আমাদের যারা রাজনীতিবিদ তারা একটা মেসেজ পেল যে আসলে মানুষের মধ্যে এখানে দেশ যেই ব্যাপারটি, সেখানে ধর্মের যে ব্যাপার, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে সবার যে উদারনৈতিক যে চিন্তা চেতনা আছে সেটা মানুষ গ্রহণ করতেছে। ফলে আমাদের এই অংশের রাজনীতিবিদদের মধ্যে একটি আলাদা রাজনৈতিক দল গঠনের কি ইচ্ছা জেগে গেল। ফলে আমরা 1948 সালে বা 47-এ যে ভাষা আন্দোলন করতেছিলাম, সেই আন্দোলনটাকে আমরা নিয়ে গেলাম রাজনৈতিক আন্দোলনে দল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। কারণ দেখেন, আমরা যদি রাজনৈতিকভাবে এই জায়গাটাতে একটা সরকার গঠন করতে পারি, পূর্ব পাকিস্তান যেহেতু মেজরিটি আমরা 56%,
তাহলে কি হবে, দিন শেষে শুধু ভাষা কেন, সামগ্রিক বিষয়ের আমাদের একটা মতামতের বড় ধরনের প্রতিফলন সেই জায়গাটাতে দেখা যাবে। ফলে আমরা ভাষার মতো যে সাংস্কৃতিক যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকে আমরা রাজনৈতিক আন্দোলনে কনভার্টেড করে নেই। 1949 সালের 23শে জুন আমাদের এই পূর্ববঙ্গের মুসলিম লীগারদেরকে নিয়ে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়, যেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে নিখিল পাকিস্তান মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। অর্থাৎ পুরো পাকিস্তানের, আমি এটা নিয়ে যুক্তফোন ক্লাস আবার লিখে দিয়ে আলোচনা করব, আমি এখন তো রাজনৈতিক আলোচনা ক্লাস করতেছি না, কিন্তু ধারণা দিচ্ছি যে কিভাবে ভাষা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়। তো 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ নামক, অর্থাৎ এই মুসলিম লীগটা হবে জনগণের, আওয়ামী শব্দের অর্থ কি, জনগণের মুসলিম লীগ। তো জনগণের একটি মুসলিম লীগের জন্ম হলো 1949 সালে 23 জুন ঢাকার রোজ গার্ডেন টিকাটলির মোড়ে। ওই যে আপনারা একটা গান শুনেছেন, টিকাটলির মোড়ে একটি অভিসার সিনেমা হল রয়েছে, সেই জায়গাটাতে একটি রাজনৈতিক দলের জন্ম নিল। এই দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন মৌলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক আমাদের শামসুল হক, দুজনে টাঙ্গাইলের। আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন, তার নাম হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাজনৈতিক একটি দলের সদস্য হয়েছিল, সেটা আওয়ামী মুসলিম লীগ, যেটির সাধারণ সম্পাদকের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ, তিনি জয়েন্ট সেক্রেটারি পদটা পেয়েছিলেন। তাহলে এই যে রাজনৈতিক দলটার উদ্দেশ্য কি, পূর্ব পাকিস্তানের মানুষের সামগ্রিক উন্নয়ন করা, তার মানে এখানে ভাষার বিষয়টিও থাকবে। তাহলে দেখেন, ভাষার আন্দোলনটা সাংস্কৃতিক আন্দোলন থেকে শুরু হলো, কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে কোথায় গিয়ে ঢুকে গেল, এটি রাজনৈতিক আন্দোলনে। এরপরে আপনারা দেখবেন এখানে অর্থনৈতিক আন্দোলন যুক্ত হয়েছে, সামরিক আন্দোলন যুক্ত হয়েছে, সামাজিক আন্দোলন যুক্ত হয়েছে। ফলে ভাষা আন্দোলন যে একটা ব্যাপার, সেটা আর একক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, এটি মূলত রাজনৈতিক আন্দোলনে কনভার্টেড হয়ে যায়। দ্বিতীয়ত আমরা যদি দেখি, এই আন্দোলনটা এভাবে চলতেছিল, কিন্তু আন্দোলনের ফলাফল সেটি পাওয়া যাচ্ছিল না, কারণ আমরা নির্বাচনের দাবি করতেছিলাম, কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ আমাদের এখানে নির্বাচন দিচ্ছিলেন না, কারণ তারা দেখলো যে আমরা মেজরিটি, আর 56% মানুষের এই জায়গাতে তাদের নির্বাচনে জয়যুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কম, কারণ দুইটা উপনির্বাচনের ফলাফলে তারা একটা আঁচ পেয়েছিলেন। ফলে তারা এখানে নির্বাচন না দিয়ে ক্ষমতাটাকে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, কিভাবে আমাদের এখানে একটা উপনিবেশ বা কলোনি হিসেবে ব্যবহার করা যায়, সেই দিকে তারা মূলত মনোনিবেশ করছিলেন। তো একটা পর্যায়ে গিয়ে বাঙালিদের মধ্যে একটা ব্যাপার হলো যে, যেহেতু নির্বাচন পাওয়া যাচ্ছে না এবং ভাষার বিষয়ে একটা সুরাহা দরকার, আমরা তখন একটা ডু অর ডাই সিচুয়েশনে গিয়েছিলাম। তো ওই সময়ে গিয়ে আমরা ভাষা প্রশ্নে একটি সর্বাত্মক আন্দোলনের চিন্তা ভাবনা করা শুরু করি। তো সেই আন্দোলনটার সময় থেকে আমরা ভাষা আন্দোলনের দ্বিতীয় ফেজটাকে বলতেছি, সেটা 1952 সালের 20শে ফেব্রুয়ারি, তখন সারা বাংলাদেশে 144 জারি ছিল। তো 20শে ফেব্রুয়ারি আমরা কি করলাম, সারা দেশব্যাপী আমরা একটা এই সমাবেশ করার সিদ্ধান্ত নিলাম। ওই যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কথা বলছিলাম, 1952 31শে জানুয়ারি যেটা গঠিত হয়, সেই দলটা, এই যে সংগঠনটি এখানে একটি সিদ্ধান্ত নেয় যে আমরা আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি মাঠে নামবো এবং বাংলা ভাষার প্রশ্নে একটি সুরাহার জন্য আমরা আন্দোলন করব। তো এই আন্দোলনটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ পরের দিন আমরা 144 ধারা ভঙ্গ করি। এই 21শে ফেব্রুয়ারি, এটি বাংলা সন তারিখটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 1358 সালের 8ই ফাল্গুন। তো এই দিনটা ছিল বৃহস্পতিবার, এগুলো সবই আমাদের পরীক্ষাতে আসে। তো এই বৃহস্পতিবারের এই দিনটাতে বাংলাদেশের ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছিলেন এবং আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করছিলেন। তো এই আন্দোলনটা শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন থেকে, এবং আন্দোলনটা যখন ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছিল, সেই সময়টাতে পাকিস্তানি বাহিনী আমাদেরকে বাধা প্রদান করেন এবং আমরা এই আন্দোলনটাকে সফল করার জন্য সামনের দিকে মুভ করতে থাকলে পাকিস্তানি বাহিনী আমাদের এখানে নির্বিচারে গুলি চালান, যেটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনার জন্ম দিল, যে মায়ের মুখের ভাষা সেটিকে এবং মেজরিটি একটা সম্প্রদায়ের মানুষের ভাষাটাকে রাষ্ট্রভাষা করার জন্য তাদেরকে এই ইতিহাসের একটি ঘৃণ্যতম হত্যাকাণ্ডের শিকার হতে হলো। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে যেই দেশের মানুষ সেই দেশের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বুকের রক্ত দিয়েছে।
তো এভাবে পাকিস্তানি বাহিনী আমাদের উপরে নির্বিচারে গুলি চালালে সরকারি হিসাবে 29 জন এইখানটাতে শহীদ হন, 2 দিন মিলে আর কি। তো 29 জন যে শহীদ হয়েছিল, সেই শহীদদের মধ্যে প্রথম যে ব্যক্তিটি শহীদ হন তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ রফিক। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে ভাষা আন্দোলনের প্রথম শহীদ হওয়া ব্যক্তিটার নাম কি? মোহাম্মদ রফিক। দ্বিতীয়ত এখানে আবুল বরকতের নাম আসবে। আবুল বরকত, তার সম্পর্কে প্রশ্ন হতে পারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কোন বিশ্ববিদ্যালয়ের? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তার সম্পর্কে আরেকটা প্রশ্ন হয়, তিনি কোন বিভাগে পড়াশোনা করছেন? রাষ্ট্রবিজ্ঞান। কোন শ্রেণীতে পড়তেন? MA মাস্টার্সে তিনি পড়তেন। তার একটা ডাক নাম আছে, প্রায়শই পরীক্ষাতে আসতে দেখা যায়, সেটি হলো আবাই। তাহলে আবাই ডাক নামে কে পরিচিত ছিলেন? আবুল বরকত। এখানে আরো শহীদ হয়েছিল, আমি যদি এই পাশে কিছু নাম লিখি, যেমন হচ্ছে আব্দুস সালাম, এরপরে হচ্ছে আব্দুল জব্বার, এরপরে হচ্ছে আব্দুল আওয়াল, অনেকেই শহীদ হয়েছিল, 29 জন সরকারি হিসাবে, কিন্তু এটা বেসরকারি হিসাবে আরো বেশি। ওহিউল্লাহ, এই ওহিউল্লাহকে বলা বা অলিউল্লাহ বা ওহিউল্লাহ, ইনি আবার সর্বকনিষ্ঠ, মাত্র 9 বছর বয়সে এই শহীদ হয়েছিলেন। ভাষা শহীদদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ ছিলেন। এরপরে হচ্ছে শফিউর রহমান। কি নাম? শফিউর রহমান, এই ব্যক্তিটা শহীদ হয়েছিল। তো এই যে আমরা শফিউর রহমানের কথা বললাম, তিনি আর ওহিউল্লাহ, এই দুইজন শহীদ হয়েছিল 22শে ফেব্রুয়ারি। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিল তাদের লাশ নিয়ে দ্বিতীয় দিন আবার আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে ওহিউল্লাহ এবং শফিউর রহমান শহীদ হয়। শফিউর রহমান ছিলেন ঢাকার যে হাইকোর্ট, সেই ঢাকা হাইকোর্টের কেরানি। ঢাকা হাইকোর্টের কি? কেরানি ছিলেন। এটাও পরীক্ষাতে আসবে যে ঢাকা হাইকোর্টের কেরানি ছিলেন ভাষা আন্দোলনের কোন শহীদ। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? ভাষা আন্দোলনের যে 21শে ফেব্রুয়ারি যে ঘটনাটি, সেটি 1358 বঙ্গাব্দের 8ই ফাল্গুন বৃহস্পতিবারের দিন সংঘটিত হয়েছিল। সরকারি হিসেবে যেখানে 29 জনের কথা পাওয়া যায়, যাদের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন মোহাম্মদ রফিক, এরপরে আবুল বরকত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। এছাড়াও আরো বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে শফিউর রহমান, যিনি ঢাকা হাইকোর্টের কেরানি ছিলেন। এখন আমরা এই ভাষা আন্দোলন সম্পর্কিত কিছু তথ্য জানব, যেগুলো এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। বিশেষ করে ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষা করার জন্য আমরা একটি শহীদ মিনারের নির্মাণ করেছিলাম ওই দিন রাতের বেলায়, অর্থাৎ এই ব্যক্তিগুলোকে যাতে ইতিহাস স্মরণ করে রাখে। কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন করব যে বাংলাদেশের যে শহীদ মিনার, হ্যাঁ, সেই শহীদ মিনার আমাদের পরীক্ষাতে আসবে, উদ্বোধন করেন কে? তো বাংলাদেশের প্রথম শহীদ মিনার উদ্বোধন করছিলেন শহীদ শফিউর রহমানের পিতা। দ্বিতীয়ত, শহীদ মিনারের অবস্থান যদি বলা হয়, তার উত্তর হবে ঢাকা মেডিকেল প্রাঙ্গণে। স্থপতি অর্থাৎ এটি নির্মাণ করেন কে? স্থপতি হলো হামিদুর রহমান, খুবই গুরুত্বপূর্ণ, হামিদুর রহমান। এরপরে যদি বলা হয় দেশের বাহিরে প্রথম শহীদ মিনার কোন দেশে নির্মাণ হয়? উত্তরটা হবে যুক্তরাজ্য। তাহলে এই হচ্ছে এখানকার প্রশ্নগুলো। তাহলে শহীদ মিনারের প্রথম যেটা নির্মাণ করা হয়েছিল সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়, মনে রাখবেন। সেটার উদ্বোধন করেছিল শহীদ শফিউর রহমানের পিতা। অবস্থান ঢাকা মেডিকেল প্রাঙ্গণে, স্থপতি হামিদুর রহমান। দেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়েছিল যুক্তরাজ্যে। এখন এই যে ভাষা আন্দোলন আমরা করলাম, বুকের রক্ত দিলাম, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনো দেশে ঘটে নাই, তো সেটা কি পরবর্তীতে আমরা সফলতা লাভ করতে পেরেছিলাম কিনা? তো সফলতা লাভ করতে পারলেও কত সালের কত তারিখে, এবং ভাষা আন্দোলনের ফলে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল, ভাষা আন্দোলনের ফলে বাংলাদেশে কোন কোন সাহিত্য রচিত হয়,
এবং ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষার যে ডাইভার্সিটি, সারা ওয়ার্ল্ডে কোথায় কোথায় বাংলা ভাষা এই মুহূর্তে ব্যবহৃত হয়, কত সংখ্যক মানুষ কথা বলে, এরকম নানা রকম তথ্য নিয়ে আমাদের সামনের ক্লাসটি আমরা আলোচনা করব। আজকে ভাষা আন্দোলনের যতটুকু আলোচনা করেছি সেই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। ভাষা আন্দোলন, হ্যাঁ বলেন। হুম 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 হ্যাঁ, ওহিউল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, এনারা 22 ফেব্রুয়ারি পরের দিন। আচ্ছা, ভাষা আন্দোলন সম্পর্কিত কথা বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করবেন। বাকি সবাই 21শে ফেব্রুয়ারিতে, শুধু দুইজনের তথ্য পাওয়া যাচ্ছে যারা কিনা 22 ফেব্রুয়ারিতে শহীদ হন, শহীদ শফিউর রহমান এবং ওহিউল্লাহ। এবং এই সংখ্যাটা 29 জন না, এর আরো অনেক বেশি, কারণ এটা সরকারি হিসাব সবসময় গোপন করা হয় আর কি। কারণ এটা যত কম দেখাতে পারবে এটা সরকারের চাপ তত কম। বলেন। হ্যাঁ, ঢাকা হাইকোর্টের কেরানি ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যান এই কারণে দেওয়া হচ্ছে, আমাদের এই পূর্ব বাংলা বা পাকিস্তানের আপনার হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র, অর্থাৎ যিনি গণতন্ত্র নিয়ে সারা জীবন লড়াই করে গেছেন, আওয়ামী লীগের যিনি একজন অন্যতম বড় নেতা, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। তো এই যে ব্যাপারগুলো, যে যে ব্যক্তিটার সাথে জড়িত তিনি হচ্ছেন সোহরাওয়ার্দী। ফলে এই রেসকোর্স ময়দানের নাম পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে প্রস্তাব করা হয়, যেহেতু তিনি বাংলাদেশের একটি বা এই অঞ্চলের একটি অবিসংবাদিত নেতা আর কি। এই কারণে এই নামটা পরবর্তীতে পরিবর্তন করা হয় আর কি। যেমন ঢাকা বাহাদুর শাহ পার্ক আছে, এটার আগের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, রানী ভিক্টোরিয়ার নামে ছিল। অর্থাৎ এই মুহূর্তে আমাদের যারা হিরো তাদের নামে এই নামগুলো করা হচ্ছে। যেমন জুলাই বিপ্লবের অনেক ব্যক্তির নামে অনেক রাস্তা বা মোড়ের নাম, এগুলো হচ্ছে ইতিহাসের যখন যারা মানে ফ্রন্টে থাকেন তাদেরকেই এটা পৃষ্ঠপোষকতা দেওয়া বা তাদের এই ঘটনাগুলোকে জীবিত করে রাখা। আর কারো প্রশ্ন? হ্যাঁ, উনি স্থাপন করেন, উদ্বোধন করছে। ওটা ওই ঢাকা মেডিকেল প্রাঙ্গণে, যেখানে ভেঙে ফেলছে সেখানেই আবার পরবর্তীতে গড়ে তোলা হয়েছে। মানে ভাঙা শহীদ মিনারে বারবারই ওখানেই তৈরি করা হয়েছে। আর কোনো? হ্যাঁ, ওইখানটাতেই ঢাকা মেডিকেল প্রাঙ্গণে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আরো আপনারা আরো আরো পড়াশোনা করবেন। হ্যাঁ বলেন বলেন। আমার যতদূর জানা আছে, আমি তো এখানে সবাইকে বাংলাদেশি হিসেবে পেয়েছি। আচ্ছা, আপনারা একটু আরো পড়াশোনা করবেন, করে দেখবেন, যদি কোনো প্রশ্ন অজানা মনে হয়, সমস্যা মনে হয়, আমি চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।